আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভিটামিন নিয়ে। শুরু করা যাক। প্রথমত ভিটামিনের ডেফিনেশন আমরা আসলে কি বুঝতে পারি, ভিটামিন বলতে আসলে কি বোঝায়। ভিটামিনটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ডস, এটা অবশ্যই অর্গানিক হতে হবে, তার মানে এটা কার্বন কন্টেন্ট থাকতে হবে এবং এটা খুব অল্প পরিমাণে প্রয়োজন এবং এটার অভাবে একটা ডেফিসিয়েন্সি শো করবে এবং যে ডেফিসিয়েন্সিটা একটা স্পেসিফিক ডিজিজে লিড নেবে এবং এটা এসেনশিয়াল ফর ফিজিওলজিক্যাল ফাংশন, বিভিন্ন ফিজিওলজিক্যাল ফাংশনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এবং বডি সিনথেসাইজড করতে পারবে না সাফিসিয়েন্ট অ্যামাউন্টে, তার কারণে আমাদের ডায়েট থেকে নিতে হবে এবং এটা যদি খুব বেশি পরিমাণে নেওয়া হয় তাহলে বিশেষ করে ফ্যাট সলিউবল ভিটামিনগুলো তাহলে সেটা টক্সিক হবে। তাহলে মোটা দাগে আমরা যদি ভিটামিনের ডেফিনেশন বলি তাহলে এটা অর্গানিক কম্পাউন্ড হতে হবে, অল্প পরিমাণে লাগবে, এটার অভাবে ডেফিসিয়েন্সি হবে এবং ডেফিসিয়েন্সিটা একটা ডিজিজে রূপ নেবে এবং এটা এসেনশিয়াল, অর্থাৎ এটা বডি তৈরি করতে পারবে না কিন্তু বিভিন্ন ফিজিওপ্যাথোলজিক্যাল কন্ডিশনের জন্য প্রয়োজন হচ্ছে এবং যদি পর্যাপ্ত পরিমাণ যদি বেশি নেওয়া হয় তাহলে আসলে সেটি টক্সিক, বিশেষ করে ফ্যাট সলিউবল ভিটামিনগুলো। আমরা ভিটামিনকে ব্রডলি দুভাগে উই ক্যান ক্লাসিফাই ইট। প্রথমটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, যেটা হচ্ছে ADEK। এগুলো হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, অর্থাৎ এগুলো ফ্যাটে ডিজলভ হয় এবং এরা অ্যাবজর্ব হয় ডায়েটারি ফ্যাট থ্রু দ্য ইন্টেস্টাইনের মধ্য দিয়ে এবং স্টোর থাকে লিভারে এবং বিভিন্ন ফ্যাটি টিস্যুতে স্টোর থাকে, এটা মনে রাখতে হবে। আর এটা প্রতিদিন যেহেতু স্টোর থাকে সেহেতু এটা প্রতিদিন নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বডি এটা রিজার্ভ করে রাখতে পারে। তবে হ্যাঁ, এটা যদি এক্সেস পরিমাণে নেওয়া হয় তাহলে এটা টক্সিক হয়, বিশেষ করে ভিটামিন A এবং D এ দুটো যদি এক্সেস পরিমাণে নেওয়া হয় তাহলে এটি টক্সিসিটি শো করবে। আর ওয়াটার সলিউবল ভিটামিনস দ্বিতীয় ক্লাসে, এরা হচ্ছে মূলত পানিতে দ্রবণীয় এবং এরা মূলত ভিটামিন B কমপ্লেক্স এবং সি। ভিটামিন B কমপ্লেক্সে কোন ভিটামিনগুলো আসে? ভিটামিন B1, B2, B3, B5, B6, B7, B9 অ্যান্ড B12। এরা সাধারণত পানিতে দ্রবণীয় এবং এরা স্টোর থাকে না এবং শুধুমাত্র ব্যতিক্রমটা হচ্ছে ভিটামিন B12, যেটা লিভারে স্টোর থাকে আর যদি অ্যাক্সেস হয় সেটা ফ্ল্যাশ আউট হয়ে ইউরিনের মাধ্যমে বের হয়ে যায় এবং এটা আসলে যেহেতু বের হয়ে যায় সেহেতু এটা প্রতিদিন আমাদের নিতে হয়। তাহলে আমরা যদি মোটা দাগে বলি যে ভিটামিনকে কয় ভাগে ভাগ করতে পারি, আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন ADEK, আর একটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন ভিটামিন B কমপ্লেক্স এবং সি। এর মধ্যে ফ্যাট সলিউবল ভিটামিনগুলো অর্থাৎ ADEK এরা ফ্যাটে সলিউবল এবং এরা স্টোর থাকে লিভারে এবং ফ্যাটি টিস্যুগুলোতে। তবে এরা যদি এক্সেস পরিমাণে নেওয়া হয় বিশেষ করে ভিটামিন A অ্যান্ড ভিটামিন D তাহলে সেটা টক্সিক হতে পারে। আর ওয়াটার সলিউবল ভিটামিনগুলো হচ্ছে ভিটামিন B কমপ্লেক্স এবং ভিটামিন সি। ভিটামিন B কমপ্লেক্সের মধ্যে এরা সাধারণত ওয়াটার সলিউবল এবং এরা স্টোর সাধারণত থাকে না, তবে ব্যতিক্রম হচ্ছে ভিটামিন B12, কারণ ভিটামিন B12টা লিভারে স্টোর করা থাকে আর এটা যেহেতু স্টোর থাকে না এবং এটা ইউরিনের মাধ্যমে বের হয়ে যায় সেহেতু আমাদের প্রতিদিনই এই ভিটামিনটা নিতে হয়। এবার আমরা আসি ফাংশনের উপর বেস করে আমরা ভিটামিনকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন, অর্থাৎ যারা অ্যান্টিঅক্সিডেন্ট মেটাবোলাইটসের সাথে জড়িত, অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট ডিফেন্স সিস্টেমের সাথে জড়িত, তাদেরকে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনস বলি। যেমন ভিটামিন সি, ভিটামিন ই এবং বিটা ক্যারোটিন, অর্থাৎ এই ভিটামিনের প্রিকারসার। এরা আসলে সেলকে ড্যামেজ হতে প্রোটেক্ট করে, এই জন্য এদেরকে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বলি। তার মানে ভিটামিন সি, ভিটামিন ই অ্যান্ড বিটা ক্যারোটিন, যেটা হচ্ছে ভিটামিন এর প্রিকারসার। আর কোএনজাইম ভিটামিন, যেগুলো সাধারণত কোএনজাইম হিসেবে কাজ করে, বিশেষ করে ম্যাক্সিমাম ভিটামিন বি কমপ্লেক্স, এরা সাধারণত এনজাইমকে হেল্প করে মেটাবোলাইট রিঅ্যাকশান ফাংশন করবার জন্য। আর ভিটামিন কিছু স্পেসিফিক ফাংশন রয়েছে, যেমন ভিটামিন কে ব্লাড ক্লটিংয়ে হেল্প করে, ভিটামিন ডি ক্যালসিয়াম এবং ফসফরাস রেগুলেশনে ভূমিকা রাখে এবং বোন হেলথ ভালো রাখে। তার মানে আমরা যদি ফাংশনের উপর বেস করে ভিটামিনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি বড় দাগে। একটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন, অর্থাৎ যে ভিটামিনগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যেমন ভিটামিন সি, ভিটামিন ই এবং বিটা ক্যারোটিন, অর্থাৎ ভিটামিন এর প্রিকারসার। আর একটা হচ্ছে কোএনজাইম ভিটামিন, অর্থাৎ যে ভিটামিনগুলো কোএনজাইম হিসেবে কাজ করে, এনজাইমকে ফাংশন করতে হেল্প করে, যে বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্সগুলো। আর কিছু ভিটামিন স্পেসিফিক ফাংশন করে, যেমন ভিটামিন কেটা ব্লাড ক্লটিংয়ে হেল্প করে, ভিটামিন ডিটা ক্যালসিয়াম এবং ফসফরাস অ্যাবজর্পশনে ভূমিকা রাখে এবং বোন হেলথ ভালো রাখতে সহায়তা করে।
এবার আমরা আরেকটা ভাগে ভাগ করতে পারি যে ভিটামিন কিছু হিউম্যান প্রডিউস করতে পারে, বিশেষ করে ভিটামিন D3 এবং ভিটামিন B3। আমরা প্রথমে বলেছিলাম যে সাধারণত ভিটামিনের সংজ্ঞা অনুযায়ী বডি সিনথেসাইজ করতে পারবে না, অর্থাৎ করতে পারলেও সেটা ইনসাফিসিয়েন্ট হবে। তবে ভিটামিন ডিটা একটু ব্যতিক্রম, কারণ ভিটামিন D3 যেটা হিউম্যানের স্কিনে 7 ডিহাইড্রোকোলেস্টেরল থাকে এবং ভিটামিন আল্ট্রাভায়োলেট বির কারণে সেটা আসলে কনভার্ট হয়ে ভিটামিন D3 তৈরি করে। আর আরেকটা হচ্ছে নিয়াসিন, যেটা হলো ভিটামিন B3, এটা আসলে ট্রিপ্টোফ্যান থেকে কনভার্ট হয়ে এই নিয়াসিন বা ভিটামিন B3টা তৈরি হয়। 60 মিলিগ্রাম যদি ট্রিপ্টোফ্যান আমরা ইউজ করি, আমরা অর্থাৎ ইনটেক করি, তা সেখান থেকে 1 মিলিগ্রাম নিয়াসিন আমরা পাবো। এটা ভালো অ্যামাউন্ট, যদিও বলা হয় যে খুব অল্প পরিমাণে অ্যামাউন্ট, কিন্তু তারপরেও এটি প্রডিউস করতে পারে হিউম্যান। গাট ব্যাকটেরিয়া, আমাদের যেই গাট ব্যাকটেরিয়া রয়েছে ইন্টেস্টাইনে, সেই গাট ব্যাকটেরিয়া অনেকগুলো ভিটামিন তৈরি করতে পারে, বিশেষ করে K2, B1, B2, B5, B6, B7, B9 এবং B12। কিন্তু এটা খুবই নেগলিজেবল অ্যামাউন্ট, খুবই অল্প পরিমাণে করা হয়। বড় একটা সময় এটা আসলে আনইউজেবল থাকে। এগুলো হচ্ছে হিউম্যান এই ভিটামিনগুলো সিনথেসাইজ করতে পারে অথবা কনভার্ট করতে পারে। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো সরাসরি ডায়েট থেকে নিতে হয়। এবার আমরা ভিটামিন ডি নিয়ে আলোচনা করব। ফ্যাট সলিউবল ভিটামিন, ভিটামিন ডিটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, একটু আগে আমরা আলোচনা করেছি। এবং এটা খুব ইউনিক। কেন ইউনিক? কারণ আসলে আমাদের বডি এটা সিনথেসাইজ করতে পারে। কিভাবে করতে পারে? এটা আসলে ইউভিবি অর্থাৎ আল্ট্রাভায়োলেটের যে রে আছে, আল্ট্রাভায়োলেট রে আমরা জানি 3 ধরনের আছে, আল্ট্রাভায়োলেট রে এ, আল্ট্রাভায়োলেট রে বি এবং আল্ট্রাভায়োলেট সি। এর মধ্যে আল্ট্রাভায়োলেট রে যে বি, যেটা 290 থেকে 310, এই আল্ট্রাভায়োলেট বি রেটা যখন 70 হাইড্রো কোলেস্টেরলের উপরে পড়ে তখন সেটা কনভার্ট হয়ে D3 হয়। এই জন্য এটাকে আমরা সানশাইন ভিটামিনও বলতে পারি। এটি অবশ্য হরমোন হিসেবেও কাজ করে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করবো। এই জন্য ভিটামিন ডিটা খুব ইউনিক। এবার আমরা আসি যে ভিটামিন ডির আসলে বড় ফাংশনটা কী। এটি মোটা দাগে ক্যালসিয়াম এবং ফসফরাস অ্যাবজর্পশনে ভূমিকা রাখে এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে অ্যানিমেলে এই ক্যালসিয়াম এবং ফসফরাসটা অ্যাবজর্পশন হয়। তবে প্ল্যান্টসের ক্ষেত্রে ক্যালসিয়াম এবং ফসফরাস অ্যাবজর্পশনটা ঠিক ভিটামিন ডিটা করে না, সেটা অন্যভাবে প্ল্যান্টস ক্যালসিয়াম অ্যাবজর্ব করে। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় অ্যানিমেলের ক্ষেত্রে। আর বোন হেলথ, বোনকে রিকেটস এবং অস্টিওম্যালেশিয়া থেকে প্রিভেন্ট করে। ইমিউন ফাংশন, ইমিউনিটি সিস্টেমকে বুস্ট আপ করে এবং মাসেল ফাংশন করতে ভয়ে সহায়তা করে এবং মুড রেগুলেশন করে। অর্থাৎ রিসেন্টলি কিছু গবেষণায় দেখা গিয়েছে যে ভিটামিন ডিটা আসলে মুড রেগুলেশন অর্থাৎ মুড ভালো রাখার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। এবার আমরা আসি ভিটামিন ডির আসলে দুটো বড় ফর্ম রয়েছে, অর্থাৎ দুটো মেইন ফর্ম রয়েছে। একটা হচ্ছে আর্গোক্যালসিফেরল বা ভিটামিন D2। এটি মূলত প্ল্যান্টস বা প্ল্যান্ট ডেরাইভড যে সোর্সগুলো রয়েছে, ফানজাই বা আদার্স ইস্ট বা এই সোর্সগুলো থেকে আসে আর্গোক্যালসিফেরল বা ভিটামিন D2। আরেকটা হচ্ছে ভিটামিন D3 বা কোলিক্যালসিফেরল। এটা অবশ্য অ্যানিমেল সোর্স বা সানলাইট থেকে আসে, অথবা বিভিন্ন সাপ্লিমেন্ট আমরা যেগুলো খাই এগুলো ভিটামিন D3। তবে এই ভিটামিন D2 এবং D3 এরা কিন্তু ইনঅ্যাক্টিভ ফর্ম, এরা প্রোভিটামিন বলা হয়। এরা আসলে অ্যাক্টিভ হয় লিভারে গিয়ে, এটি কিছুক্ষণ পরে আমি দেখানোর চেষ্টা করব। তবে এই ভিটামিন D2 এবং D3-র মধ্যে সবচেয়ে ইফিশিয়েন্টটা হচ্ছে ভিটামিন D3। এবার আমরা দেখানোর চেষ্টা করি কীভাবে আসলে ভিটামিন D3টা সানলাইট থেকে প্রডিউস হয়। আমরা যদি একটু খেয়াল করি আমরা দেখব যে সানলাইটের যে UVB-টা রয়েছে, অর্থাৎ আল্ট্রাভায়োলেট 3টে রয়েছে, আল্ট্রাভায়োলেট এ, আল্ট্রাভায়োলেট বি এবং আল্ট্রাভায়োলেট সি। এই আল্ট্রাভায়োলেট ভিটার কারণে এই 7 ডিহাইড্রো কোলেস্টেরল, এটি আসলে কোলেস্টেরল তৈরি হওয়ার একটা ইন্টারমিডিয়েট কন্ডিশন। এই 7 ডিহাইড্রো কোলেস্টেরল আমাদের স্কিনে থাকে এবং আল্ট্রাভায়োলেট রের কারণে সেটা কনভার্ট হয়ে কোলিক্যালসিফেরল হয়। এই কোলিক্যালসিফেরলটা আমরা বিভিন্ন অ্যানিমেল সোর্স থেকে, অর্থাৎ ফিশ, লিভার বা অন্যান্য সোর্স সাপ্লিমেন্ট থেকে আমরা কোলিক্যালসিফেরল হিসেবে নিই, সেটাও এখানে অ্যাড হয় এবং তারপর সেটা ব্লাডে যায়। অ্যাট দ্য সেম টাইম আমরা প্ল্যান্ট সোর্স থেকে সেখানেও আসলে বিশেষ করে ফানজাই, আল্ট্রাভায়োলেট রে, আল্ট্রাভায়োলেট বি রে ট্রিটেড যে ফানজাইগুলো রয়েছে, প্লাস অন্যান্য প্ল্যান্ট সোর্স বা ইস্ট সোর্স বিভিন্ন থেকে আর্গোক্যালসিফেরল পাই, সেটাও আসলে ব্লাডে যায়। সেটা ব্লাডে গিয়ে তারপরে সেটা লিভারে আসে। আর লিভারে একটা এনজাইম থাকে 25 হাইড্রক্সিলেজ এনজাইম। এই 25 হাইড্রক্সিলেজ মূলত এই D2 বা D3-কে কনভার্ট করে 25 হাইড্রক্সি কোলিক্যালসিফেরল তৈরি করে। এটাকে আমরা ক্যালসিফেডাইল
ডাইঅলও বলতে পারি, ক্যালসি ডাই অল আমরা বলতে পারি, ক্যালসি ডাইঅল, ক্যালসিফেডাইল আমরা বলতে পারি 25 হাইড্রক্সি কোলিক্যালসিফেরল। এটিও অ্যাক্টিভ ফর্ম না। তারপরে এটি ব্লাডের মাধ্যমে কিডনিতে যায়, কিডনিতে গিয়ে তখন কিডনিতে 1 আলফা হাইড্রক্সিলেজ এনজাইম রয়েছে। এই 1 আলফা হাইড্রক্সিলেজ এনজাইমের উপস্থিতিতে আসলে এটি হাইড্রক্সি কোলিক্যালসিফেরল 125 হাইড্রক্সি কোলিক্যালসিফেরল বা ক্যালসি ট্রাইল তৈরি করে। এই ক্যালসি ট্রাইলটি হচ্ছে আসলে অ্যাক্টিভ ভিটামিন ডি, যেটিকে আমরা হরমোনও বলতে পারি। কেন হরমোন বলি এটা পরে ব্যাখ্যা করছি। এবং তারপরে সেটি আসলে অ্যাক্টিভ ফর্ম হয় এবং সেটা ক্যালসিয়াম এবং ফসফেটের অ্যাবজর্পশন বাড়িয়ে দেয় এবং সেটি বোন হেলথের সহায়তা করে এবং ইন্টেস্টাইন বা কিডনি বা ইমিউন সেলগুলোতে গিয়ে অ্যাক্টিভ হয়ে যায়। সেখানে অ্যাক্টিভ হওয়ার জন্য এটাকে আসলে ভিটামিন ডি রিসেপ্টর প্রয়োজন হয়। সেই ভিটামিন ডি রিসেপ্টরের সাহায্যে টার্গেটে এটি অ্যাটাচড হয়ে যায়। আমরা যদি আরেকটু কেমিস্ট্রি দেখি যে ভিটামিন ডি এর আসলে কেমিস্ট্রি কীভাবে আসলে এই কাজটা করা হয়। আমরা যদি নর্মাল কোনো একটা স্টেরল আমরা কল্পনা করি, আমরা নর্মাল একটা স্টেরলের যদি আমরা একটা ব্যাকবোন দেখি, আমরা দেখব এখানে 4টা রিং রয়েছে, এ বি সি ডি, এবং এখানে অনেকগুলো কার্বন রয়েছে। এই 4টা রিংয়ের মধ্যে এ বি সি ডি এর মধ্যে বি রিংটা আসলে ইউভির কারণে ওপেন হয়। মনে রাখতে হবে বি রিংয়ের এ 9 এবং 10 এই জায়গাটা আসলে ওপেন হয়, এটা মনে রাখতে হবে। আমরা যদি একটু খেয়াল করি আর্গোস্টেরল এবং 70 হাইড্রোকোলেস্টেরল, অর্থাৎ আর্গোস্টেরলটা হচ্ছে প্ল্যান্ট সোর্স বা ইস্ট বা ফানজাই থেকে আসে, আর 70 হাইড্রোকোলেস্টেরল অ্যানিমেল সোর্স বা হিউম্যানের আমরা স্কিনের নিচে যে ইন্টারমিডিয়েট থাকে সেটা। এই দুটোর ভিতরে একটা পার্থক্য রয়েছে আর্গোস্টেরল এবং 70 হাইড্রোকোলেস্টেরল, অর্থাৎ এদের যে এই জায়গাটি রয়েছে, অর্থাৎ আমরা যদি এটিকে ধরি যে এই জায়গাটি 22 থেকে 23 সম্ভবত, রাইট, 22 থেকে 23 এই জায়গাটি যদি আমরা খেয়াল করি, আমরা দেখব এই জায়গাটিতে একটা ডাবল বন্ড রয়েছে, যেখানে আর্গোস্টেরলে ডাবল বন্ড রয়েছে, কিন্তু 7 হাইড্রোকোলেস্টেরলে এই ডাবল বন্ডটা নেই। এভাবে আসলে এটি আলাদা করা যায়। তারপরে আর্গোস্টেরলটা ভিটামিন D2 হয়ে যায়। পরবর্তীতে এই বি রিংটা আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে বি রিংটা ওপেন হয়ে গিয়েছে, অর্থাৎ 9 এবং 10 জায়গাটি যখন ইউভির কারণে ওপেন হয়ে যায়, তখন আসলে এটি প্রি ভিটামিন বা ভিটামিন D2 হয়। পরবর্তীতে সেটি কিডনি বা লিভারে গিয়ে তারপর কিডনিতে গিয়ে অ্যাক্টিভ হয়। আর ভিটামিন D3-র ক্ষেত্রে একই, সেটি 9 থেকে 10, অর্থাৎ বি রিংটা ওপেন হয় 9 এবং 10 পজিশনটা ওপেন হওয়ার কারণে এটি ভিটামিন D3 ফর্ম করে, যেটা পরবর্তীতে প্রি ভিটামিন এবং পরবর্তীতে এটি লিভার এবং কিডনিতে গিয়ে অ্যাক্টিভ ফর্ম তৈরি করে। এটি হচ্ছে কেমিস্ট্রি। আমরা যদি আরও ওভারঅল একটু দেখবার চেষ্টা করি, আমরা প্রথমে বলেছিলাম যে কোলেস্টেরল বায়োসিনথেসিসের সময় ইন্টারমিডিয়েট একটা কন্ডিশন হচ্ছে 70 হাইড্রোকোলেস্টেরল, এবং এটা ইউভিবি কেন বলছি, কারণ ইউভিবির রেঞ্জটা হচ্ছে 290 থেকে 315 ন্যানোমিটার। এই রেঞ্জের মধ্যে যে আলোটা পড়বে সেটা ইউভি 3টি রয়েছে, ইউভিএ, ইউভিবি, ইউভিসি। আমাদের ইউভিবিটা আসলে ভিটামিন ডি তৈরির ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। এই ইউভিবি এর কারণে 70 হাইড্রোকোলেস্টেরলের যেই বি রিংটা রয়েছে, এটা হচ্ছে এ রিং, এটা বি রিং, এটা হচ্ছে সি রিং, এটা ডি রিং। এই বি রিংয়ের 9 এবং 10 পজিশনটা ওপেন হয়ে যাচ্ছে, এবং ওই ওপেন হয়ে যাওয়ার পরে এরপর যখন আবার হিটের কারণে তখন এটা আবার একটু রিঅ্যারেঞ্জ হয়, অর্থাৎ এখানে ডাবল বন্ডটা রিঅ্যারেঞ্জ হয়ে যায়। এটিকে আমরা বলছি, এটাকে থার্মাল আইসোমারাইজেশন বলা হয়, অর্থাৎ এই ডাবল বন্ডগুলো রিঅ্যারেঞ্জ হয় এবং তারপরে এটি লিভারে যায়। লিভারে 25 হাইড্রক্সিলেজ এনজাইম রয়েছে। এই 25 হাইড্রক্সিলেজ এনজাইমের কারণে 25 হাইড্রক্সি কোলিক্যালসিফেরল বা ক্যালসি ডাইল তৈরি করে। এই ক্যালসি ডাই, অর্থাৎ দুই দিকে একটা OH থাকবে, ক্যালসি ডাইল তৈরি করে। এই ক্যালসি ডাইল পরবর্তীতে কিডনিতে একটা এনজাইম রয়েছে 1 হাইড্রক্সিলেজ বা 1 আলফা হাইড্রক্সিলেজ এনজাইম রয়েছে। এই 1 আলফা হাইড্রক্সিলেজ এনজাইমের কারণে সেটা 125 হাইড্রক্সি কোলিক্যালসিফেরল বা ক্যালসি ট্রাইল, অর্থাৎ 3টা OH এখানে আমরা দেখতে পাবো, 1টা 2টা এবং 3টা OH, এই জন্য ক্যালসি ট্রাইল। এই ক্যালসি ট্রাইলটাই হচ্ছে আসলে ভিটামিন ডির অ্যাক্টিভ ফর্ম, এবং এই ক্যালসি ট্রাইলটাই, অর্থাৎ ভিটামিন ডিটাই কিন্তু হরমোন। কেন হরমোন সেটা আমরা একটু পরে আলোচনা করছি। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে আমাদের, এই যে ক্যালসি ট্রাইল, এটাকে আমরা সিকোস্টেরয়েড বলি। সিকোস্টেরয়েডের কারণ হচ্ছে সিকো মানে হচ্ছে ওপেন, অর্থাৎ এখানে একটা রিং ওপেন থাকে, অর্থাৎ বি রিংটা সবসময় ওপেন থাকে, এটা আমাদের মনে রাখতে হবে। এই জন্য এটাকে আমরা সিকোস্টেরয়েড বলতে পারি। কেন আসলে ভিটামিন ডিটাকে হরমোন বলি, আমি আগে 2-3 বারই আরেকটা নিয়ে কথা বলেছি যে ভিটামিন ডিটার অ্যাক্টিভ ফর্ম যে ক্যালসি ট্রাইল, এটি আসলে একটি হরমোন।
আসলে এটি আবিষ্কারের সময় তখন হরমোন আসলে আবিষ্কারের আগেই ভিটামিন ডিটা আবিষ্কার হয়েছে। এই জন্য ভিটামিন ডি যেহেতু ভিটামিন ডির অনেকগুলো ফাংশন রয়েছে এবং ভিটামিনের ফাংশনের সাথে যায়, এই জন্য বিজ্ঞানীরা এটিকে ভিটামিন বলেছে। কিন্তু পরবর্তীতে হরমোন আবিষ্কার হওয়ার পরে দেখা যাচ্ছে যে ভিটামিন ডি এর অনেকগুলো ফাংশনই আসলে হরমোনের সাথে রিলেটেড, অর্থাৎ হিস্ট্রিক্যালি আসলে এটার নাম ভিটামিন রাখা হয়েছে। আমরা যদি একটু খেয়াল করি যে একটা হরমোন হওয়ার কী কী কন্ডিশন রয়েছে। প্রথমত এটি স্পেশালাইজড সেল বা টিস্যুতে এটি প্রডিউস হতে হবে, অর্থাৎ কোনো এন্ডোক্রাইন অথবা হরমোন প্রডিউসিং টিস্যুতে এটি সিনথেসাইজ হতে হবে, অর্থাৎ বডি সিনথেসাইজ করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে রিলিজ ইনটু দ্য সার্কুলেশন, অর্থাৎ ট্রান্সপোর্টেড হবে, অর্থাৎ যে জায়গাটাতে উৎপন্ন হবে সেই জায়গা থেকে ট্রান্সপোর্টেড হয়ে অন্য জায়গায় যাবে, যে জায়গায় সে ফাংশন করবে, অর্থাৎ সে ব্লাড দিয়ে ট্রান্সপোর্টেড হতে পারবে। নাম্বার 3 হচ্ছে সেটা একটা স্পেসিফিক টার্গেট সেল থাকতে হবে, অর্থাৎ সেটা একটা একটা রিসেপ্টরের সাথে বাইন্ড হতে হবে, অর্থাৎ রিসেপ্টর থাকবে এবং সেই রিসেপ্টর, অর্থাৎ যে টার্গেট সেল রয়েছে সেই টার্গেট সেলে রিসেপ্টর থাকবে এবং সেই রিসেপ্টরে গিয়ে এটা বাইন্ড হবে। এটা বাইন্ড হওয়ার পরেই এই হরমোনটা অ্যাক্টিভ হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং শেষটা হচ্ছে এটা ফিজিওলজিক্যাল রেসপন্স থাকতে হবে, অর্থাৎ এটা একটা বায়োলজিক্যাল প্রসেস, যেমন গ্রোথ, মেটাবলিজম বা রিপ্রোডাকশন বা হোমিওস্টেসিস, অর্থাৎ বায়োলজিক্যাল প্রসেসটাকে রেগুলেট করবে, এটা একটা বড় ভূমিকা রয়েছে। এবার আমরা আসি এই ডেফিনেশনের সাথে আসলে আমাদের ভিটামিন ডিটা যায় কি না, এটা আমরা দেখবার চেষ্টা করব। প্রথমত এটা আসলে প্রডিউসড হয়, অর্থাৎ এটা সানলাইটের কারণে এটা প্রডিউস হয় এবং এটা অ্যাক্টিভেটেড হয় লিভার এবং কিডনিতে অ্যাক্টিভেটেড হয়, অর্থাৎ এটা যেখানে প্রডিউস হয় স্কিনে এবং তারপরে এটি আসলে অ্যাক্টিভ ফর্মটা কিডনিতে প্রডিউসড হয়, স্কিনে প্রডিউসড হওয়ার পরে অ্যাক্টিভেটেড হয় লিভার এবং কিডনিতে, এবং অ্যাক্টিভেটেড হওয়ার পরে ব্লাডের মাধ্যমে এটা আসলে ট্রাভেল করে, তার মানে এটা সার্কুলেটেড হতে পারে। সার্কুলেটেড হয়ে এটা উৎপন্ন যেখানে হয়েছে তার চেয়ে দূরবর্তী সেলে গিয়ে, অর্থাৎ টার্গেটে গিয়ে এটা তখন কাজ করে। আর টার্গেটগুলো কোনটা? ইন্টেস্টাইন হতে পারে, বোনস হতে পারে, ইমিউন সেলে হতে পারে। এবং তারপরে সবচেয়ে ইম্পর্টেন্টটা হচ্ছে এটা টার্গেটে গিয়ে বাইন্ড করে, অর্থাৎ এটা রিসেপ্টর রয়েছে যেটাকে বলা হয় ভিটামিন ডি রিসেপ্টর, সেই ভিটামিন ডি রিসেপ্টরে গিয়ে বাইন্ড করে টার্গেটে গিয়ে, তারপরে সেটা তার অ্যাক্টিভিটি শো করে। এই ডেফিনেশন অনুযায়ী আমরা বুঝতে পারি যে ভিটামিন ডিটা আসলে হরমোন। এবার আমরা আসি সোর্স, ভিটামিন ডিটা আসলে কোথা থেকে পাওয়া যায়। ভিটামিন ডি এর দুটো সোর্স আগেই বলেছি, একটা হচ্ছে আর্গোক্যালসিফেরল বা ভিটামিন D2, যেটা প্ল্যান্টস বা ফানজাই সোর্স, মূলত মাশরুম। এটি হচ্ছে খুবই গুড সোর্স, অর্থাৎ অ্যানিম্যাল সোর্সের বাইরে যদি খুবই বেস্ট একটা সোর্স আমরা বলে থাকি তাহলে সেটা হচ্ছে মাশরুম, এবং সেই মাশরুমটাকে অবশ্যই ইউভি লাইটে এক্সপোজ করতে হবে। এবং তারপরে ইস্ট রয়েছে এবং ফর্টিফাইড প্ল্যান্ট মিল্কস রয়েছে, যেমন সয়া, অ্যালমন্ড অথবা ওট, অথবা বিভিন্ন ফর্টিফাইড সিরিয়াল, এবং খুব রিসেন্টলি যেই জেনেটিক্যালি অল্টার্ড টমেটো রয়েছে, অর্থাৎ ক্রিসপার কাজ করে টমেটোর মধ্যে ভিটামিন D3 সিনথেসিসের একটা রিসেন্টলি একটা টার্গেট নেওয়া হয়েছে, রিসেন্টলি একটা তৈরি করা হয়েছে, অর্থাৎ এই ফর্টিফাইড যেই টমেটো রয়েছে সেটা অবশ্য ভিটামিন D3, একটা বড় অংশ ভিটামিন D3, এটা আসলে D2 নয়, D3 এটি। তারপর আমরা একটু যদি ভিটামিন D3, যেটা হচ্ছে মূলত অ্যানিম্যাল সোর্সের একটা বড় অংশ কোলিক্যালসিফেরল বা D3, সেটা ফ্যাটি ফিশ হতে পারে, তারপরে ফিশ লিভার অয়েল বা কড লিভার অয়েল থেকে আসতে পারে, এগ ইয়ক থেকে আসতে পারে, বিফ লিভার আসতে পারে এবং চিজ আসতে পারে। এবং অ্যানিম্যাল সোর্সের মধ্যে প্ল্যান্ট সোর্স হিসেবে যদি আমরা ধরি তাহলে ভিটামিন D3 হচ্ছে ফর্টিফাইড টমেটো, এটা কিন্তু D3, এটা D2 নয়, এটা মনে রাখতে হবে। যদি প্ল্যান্ট হিসেবে আমরা D2-র মধ্যে রেখেছি, কিন্তু এটা ফর্টিফাইড টমেটোটা মূলত D3। আর সান এক্সপোজার, এটা একটা বড় সোর্স। সান এক্সপোজার কারণে আমাদের যে ন্যাচারালি D3 তৈরি হয়, আলট্রাভায়োলেটে আমরা দেখতে পেয়েছি যে আলট্রাভায়োলেটে 7 হাইড্রোকোলেস্টেরল, যেটি একটা কোলেস্টেরল বায়োসিনথেসিসের একটা ইন্টারমিডিয়েট, সেটা আসলে UVB এর কারণে ট্রান্সফার হয়ে সেটা আসলে D3 তৈরি করে এবং পরবর্তীতে সেটা লিভারে যায় 25 হাইড্রোক্সি কোলেস্টেরল বা কোলসিডায়ল, তারপর সাথে কিডনিতে যায় 125 হাইড্রোক্সি কোলেস্টেরল বা ক্যালসিফেরল বা ক্যালসিট্রাইল তৈরি করে, সেটি হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। তারপরে আমরা যাই যে প্রতিদিন আসলে কতটুকু করে আমাদের ভিটামিন ডি নিতে হবে। এটা এইজ অনুযায়ী ডিফারেন্ট, বিশেষ করে বাচ্চাদের জন্য 0 থেকে 12 মাসের জন্য
400 ইন্টারন্যাশনাল ইউনিট বা 10 মাইক্রোগ্রাম পার ডে। আর চিলড্রেন এবং অ্যাডাল্টের জন্য 15 মাইক্রোগ্রাম পার ডে বা 600 ইন্টারন্যাশনাল ইউনিট, এবং অ্যাডাল্ট অর্থাৎ 70 বছরের উপরে যদি হয় তাহলে তাদের জন্য 800 ইন্টারন্যাশনাল ইউনিট বা 20 মাইক্রোগ্রাম পার ডে। প্রেগনেন্সি সময় 600 ইন্টারন্যাশনাল ইউনিট বা 15 মাইক্রোগ্রাম পার ডে নিতে হবে। আর ল্যাকটেশনের জন্য সেম 600 ইন্টারন্যাশনাল ইউনিট বা 15 মাইক্রোগ্রাম পার ডে। এখানে মনে রাখতে হবে যে 1 মাইক্রোগ্রাম ভিটামিন ডি ইকুয়াল 40 ইন্টারন্যাশনাল ইউনিট, এটা একটু মাথায় রাখতে হবে। এই পরিমাণে আমরা নিব, তার মানে প্রেগনেন্সি এবং ল্যাকটেশনের সময় আমাদের বেশি নিতে হবে, এবং সবচেয়ে বেশি নিতে হবে অ্যাডাল্ট যারা রয়েছেন 800 ইন্টারন্যাশনাল ইউনিট। এবার আসলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে কী কী সমস্যা হতে পারে? প্রথমত বোন উইক হবে, অর্থাৎ পুয়ার বোন মিনারেলাইজেশন হবে, এবং এটি যদি খুব বেশি ডেফিসিয়েন্সি হয় তাহলে বাচ্চাদের ক্ষেত্রে রিকেটস হবে, এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে অস্টিওম্যালেশিয়া হবে, এবং মাসেল উইকনেস হয়ে যাবে, অর্থাৎ মে কজ মাসেল পেইন, উইকনেস এবং ডিফিকাল্টি ইন ওয়াকিং হতে পারে, এবং খুব বিষণ্ণতা লাগবে, অর্থাৎ ফ্যাটিক হয়ে যাবে। লো ভিটামিন এটা টায়ার্ডনেস এবং এনার্জি রিডিউসের একটা বড় ভূমিকা হবে এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। এবং যেহেতু ভিটামিন ডিটা আসলে ক্যালসিয়াম এবং ফসফরাস অ্যাবজর্পশনের সাথে রিলেটেড, তাই আসলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে সেটা আসলে ইন্টেস্টাইনের যেই ক্যালসিয়াম এবং ফসফরাস অ্যাবজর্পশন সেটা কমিয়ে দেবে, এবং ইনক্রিজ হেলথ রিস্ক। যদি খুব বেশি পরিমাণে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় সেটা ইমিউন ফাংশনকে অ্যাটাক করবে, তার মানে এটা হেলথ রিস্ক হয়ে যাবে। এবার আমরা আসি আসলে প্ল্যান্টস আসলে কেন অল্প পরিমাণে বা প্রায় একেবারেই ভিটামিন ডি তৈরি করতে পারে না, এটা কেন আসলে এই ঘটনাটা ঘটে। আমরা যদি একটু খেয়াল করি আমরা দেখব যে অ্যানিমেলস যারা রয়েছেন বা আমরা যারা হিউম্যান রয়েছি, আমাদের 7 ডিহাইড্রো কোলেস্টেরল থাকে স্কিনে, এবং যেটা ইউভি কনভার্ট করে D3 তৈরি করতে পারে, ফেয়ার এনাফ। এবং ফাঞ্জাইয়ের ক্ষেত্রে ইনক্লুডিং মাশরুম, তারা মূলত আর্গোস্টেরল, তাদের আর্গোস্টেরল থাকে। এই আর্গোস্টেরলটা ইউভিটা কনভার্ট করে ভিটামিন ডি তৈরি করে ফেলতে পারে, অর্থাৎ আর্গোস্টেরলটা কনভার্ট হয়ে ভিটামিন D2 হয়, এবং 7 ডিহাইড্রো কোলেস্টেরলটা সেটা কনভার্টেড হয়ে ভিটামিন D3 বা কোলিক্যালসিফেরলটা তৈরি করে। আর প্ল্যান্টস এটা মূলত ফাইটোস্টেরল প্রডিউস করে, অর্থাৎ সিটোস্টেরয়েল, স্টিগমাস্টেরয়েল বা ক্যাম্পেস্টেরল থাকে। এগুলো মূলত স্ট্রাকচারালি সিমিলার, যদিও আর্গোস্টেরল বা কোলিক্যালসিফেরলের সাথে, কিন্তু এদের মলিকুলার শেপ একটু ডিফারেন্ট, এবং এরা আল্ট্রাভায়োলেটের কারণে এদের রিংটা ওপেন হয় না। তবে কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন আলফা এটা একটা ইন্টারেস্টিং এক্সেপশন, কারণ আলফা এটা ভিটামিন D2 এবং D3 দুটোই আসলে তৈরি করতে পারে, অর্থাৎ দুইটাতেই কনভার্ট হতে পারে। এটা খুবই ইন্টারেস্টিং। আলফাটা অর্থাৎ D2 এবং D3 দুটোতেই আসলে এরা সোর্স। আর রিসেন্টলি জেনোম এডিটিং করে, একটু আগে যেটা বলেছি যে টমেটো প্ল্যান্টসকে বায়োফর্টিফাইড করে ভিটামিন D3 প্রোভিটামিন তৈরি করা হয়েছে, যেটা আসলে ভিটামিন D3 হয়। এটি হচ্ছে আসলে এই কারণেই প্ল্যান্ট প্রডিউস করে না, বা করলেও খুব কম করতে পারে, কারণ প্ল্যান্টের আসলে ভিটামিন ডি খুব বেশি পরিমাণে প্ল্যান্টের প্রয়োজন হয় না, কারণ প্ল্যান্টের যেহেতু বোন নেই সেহেতু বোনের ইউটিলাইজেশনে হয় না, বা ক্যালসিয়াম ফসফরাস অ্যাবজর্পশন প্ল্যান্টের একটু ডিফারেন্ট ওয়েতে হয়, তাই আসলে ভিটামিন ডি প্ল্যান্টের খুব বেশি প্রয়োজন না হওয়ার কারণে ভিটামিন ডি আসলে প্ল্যান্ট সেভাবে তৈরি করে না। তবে কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন আলফা। ধন্যবাদ সবাইকে সাথে থাকবার জন্য।